শুভ সন্ধ্যা, সকলকে স্বাগত জানাই ডেস্টিনি জেমস লাইভ অনুষ্ঠানে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। 9:30 লাইভের কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি ফিরতে লেট করেছি, তো আজকে একটু দেরি হয়ে গেল। দেরি মানে অনেকটাই দেরি হয়ে গেল। যাই হোক, চেষ্টা এটা থাকবে। আজকে ন্যাচারালি যেটা হয় আমাদের, যে আমি আপনাদের প্রবলেম শুনি কমেন্টে, শুনে সেখান থেকে আমি কিছু উপায়, কিছু রেমেডি বলে দিই, কিছু প্রতিকার বলে দিই, মানে যেগুলো কমন প্রতিকার, যেগুলোতে আপনারা ছোটোখাটো উপকার পাবেন। এবার যদি আপনাদের প্রপার প্রেডিকশন বা কনসালটেশন দরকার হয়, সেক্ষেত্রে আপনাদেরকে 1-to-1 সেশন বুকিং করাতে হবে। উমা দত্ত আজকে কোনো ডেট অফ বার্থ নিচ্ছি না, কারণ বুধবার দিন রাত্রি 9:30 থেকে আবার লাইভে আসি। আমি দুদিন একটু ভাগ করে নিয়েছি। আজকে তোমাদের থেকে প্রশ্ন নেব। ওম নমঃ শিবায়, সুস্মিতা সরকার। হ্যাঁ, আজকে টপিক ওটাই। শ্রাবণ মাস শুরু হয়ে গেছে সোমবার, আজকে সেই বিষয়েই কথা বলবো। এবং আমি তোমাদের থেকে প্রশ্ন নেব, নিজের কী সমস্যা, কী ধরনের সমস্যা ফেস করছো, সেরকম প্রশ্নগুলো লিখবে। তার পরিবর্তে কী ধরনের রেমেডি ব্যবহার করলে উপকার পাওয়া যায় সেগুলো আমি দেবো আজকে। আর আগামী বুধবার দিন রাত্রি 9:30 থেকে আমি আবার লাইভে আসবো। সেখানে শুধুমাত্র প্রেডিকশন হবে। আমি কিন্তু আগের দিন সেটা করেছি এবং খুব অনেকগুলো বেশ হরস্কোপ প্রেডিকশন করেছি। রূপা গাঙ্গুলি বা আরও যারা ডেট অফ বার্থ দিচ্ছেন, তাদেরকে বলবো ডেট অফ বার্থ না দিতে। আজকের টোটকা বা টিপস, উপায়, রেমেডি যাই কিছু বলেন সেইগুলোই দেবো আজকে। নিজেদের সমস্যাগুলো লিখুন, কি ধরনের সমস্যা ফেস করছেন আপনারা, কি ধরনের সমস্যা নিয়ে আপনারা জানতে চাইছেন যে আপনাদের কোনো উপায় বা রেমেডি বলে দিতে। প্রতিকার বলে দেবো আজকে, যেগুলো থেকে বেরোনো যায়। আজকে শুরুটা হলো ভগবান মহাদেবের নাম নিয়ে। তো শ্রাবণ মাস পড়ে গেছে, অবশ্যই প্রত্যেকের বেসিক কিছু রুলস, যেগুলো আমরা জানি সাধারণত, তবুও একবার মনে করিয়ে দেয়া, তবুও একবার গাইড করা, সেইভাবেই আজকে প্রোগ্রামটা শুরু করছি। উমা দত্ত বেবি হচ্ছে না, কি করব? হাউ টু সলভ ফ্যামিলি রিলেশনশিপ হুইচ ইজ গোয়িং বিটার ডে বাই ডে। প্রীতি ভান্ডারি, দ্যাটস এ গুড কোশ্চেন, আই ক্যান হেল্প ইউ উইথ দ্যাট। উমা দত্ত, আপনার বেবি কেন হচ্ছে না সেটা নিয়ে পার্সোনাল প্রেডিকশন করাতে হবে। আমি সরি, বেবি কেন হচ্ছে না সেটার জন্য শুধু একটা হরস্কোপ নয়, আপনার এবং আপনার স্বামীর হরস্কোপ দেখা প্রয়োজন। খুব ভালো লাগে আপনার কথা। সুমিতা সরকার, ওয়েলকাম। উমা দত্ত আবার বলছে বেবি হচ্ছে না, দেরি দাদা, কি করব? বেবির যে বিষয়গুলো, সেগুলো দেখো, এগুলো এত সহজ জিনিস নয়। যখন ভগবান ইস্যু দিচ্ছে না, তার মানে বড় কোনো কার্মিক বন্ধন রয়েছে, বড় কোনো কার্মিক ব্যাপার স্যাপার রয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে বেবির ব্যাপারটা আমি বলতে পারবো না ওইভাবে। এখানে সিঙ্গেল 1-to-1 কনসালটেশন করাতে হবে। সুমিতা সরকার বলছে খুব ভালো লাগে আপনার কথা, এটা আমার জন্য প্লেজার। হাউ টু সলভ ফ্যামিলি রিলেশনশিপ হুইচ ইজ গোয়িং বিটার ডে বাই ডে। ফ্যামিলি রিলেশনশিপের ব্যাপারটা আমি বলবো। চলো, প্রথমে ভগবান শিবের নাম করে হর হর মহাদেব একবার সবাই মিলে বলে, ওম নমঃ শিবায় বলে শুরু করা যাক আজকে শ্রাবণ মাসের কিছু উপায়। বেসিক কিছু জিনিস দিচ্ছি, কিন্তু চরম এফেক্টিভ। আমরা সবাই রুদ্রাভিষেক করি, কিন্তু জানি না বেশ কিছু বেসিক রুলস, যে বেসিক রুলসগুলো কিন্তু করতে হয়। যেমন ধরুন, বেলপাতা আমরা অর্পণ করি, কিন্তু বেলপাতা অর্পণের কিছু নিয়ম রয়েছে, যে নিয়মটা আমরা জানি না। শিবলিঙ্গ স্থাপন করি, কিন্তু শিবলিঙ্গ স্থাপনের কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো জানি না। অত্যন্ত সাধারণ নিয়ম, যেগুলো আমাদের মতো কোনো তান্ত্রিক বা জ্যোতিষী করে সেগুলো নয়, আপনার মতো সাধারণ মানুষ যারা করেন, যারা ভক্তি ভরে অন্তর থেকে ঈশ্বরকে ডাকেন, তাদের জন্য যে রুলসটা আমি বলবো। অবশ্যই প্রথমে সোমবার দিন সবাইকে নিরামিষ আহার করতে হবে, যদি পারেন। আমি প্রথমত দেখুন, হিন্দু ধর্মের একটা বেসিক রুলস আমি দেখতে পাই, যত ধর্ম সেই খাবারকে নিয়ে। আমি ঠিক এই জিনিসটাতে একমত হতে পারি না। সেনকো গোল্ড জবটা নিয়ে অনেকদিন ধরে ট্রাই করছি, বাট পজিটিভ রেজাল্ট পাচ্ছি না, প্লিজ বলুন। রূপা গাঙ্গুলি, এটা হচ্ছে পার্সোনাল হরস্কোপ। আমি বুধবার দিন দেখে বলে দেবো তোমাকে, তুমি বলো, আমি মনে রাখবো। এই প্রশ্নটা করো, সেনকো গোল্ডের জবটা নিয়ে এটা প্রশ্ন করো, আমি বলে দেবো। এগুলো হরস্কোপ দেখতে হবে, দশা কী চলছে, তোমার কর্মের যোগ আসছে কি না সেটা দেখতে হবে, দেখে তারপরে বলতে হবে।
তো আজকে টিপস বলছি, উপায় বলছি, মাঝখানে ইন্টারাপ্ট করো না এই ধরনের প্রশ্ন করে, তাতে কী হবে বলো তো, আমি টিপসগুলো মানে ভালো করে বুঝিয়ে বলতে পারবো না। এই ক্রিয়াগুলো তোমরা করতে পারলে দেখা সারাদিন তো তোমরা হরোস্কোপ প্রেডিকশন করছো, কারো না কারো থেকে জানছো, রেমেডি তো সবাই বলে না, প্রতিকার যেগুলো বলে দেওয়ার সেগুলো সবাই বলে না। আমি শুধু টোটকা বলি না, টোটকা বা তান্ত্রিক উপায় শুধু বলি না, আমি সোমবার করে এসে কিছু বেসিক রুলস, বেসিক কিছু রেমেডি, বৈদিক রেমেডি কিছু, সেগুলো আমি শেয়ার করি তোমাদের সঙ্গে। সেটা কি হবে, সেখান থেকে তোমরা মুক্তি পেতে পারবে। কারণটা তো জেনে নিচ্ছ, সব জায়গা থেকে ঘুরে ঘুরে কোনো না কোনোভাবে 5 জনের সঙ্গে মিলিয়ে দেখে নিচ্ছ যে এই কারণে হচ্ছে। কিন্তু প্রতিকার যেটা, দেখো আমি কিছু জিনিস শেয়ার করি যেগুলো আমি চেম্বারে মানুষকে দিয়ে কাজ পেয়েছি, সেরকম কিছু জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে যেটা বলছিলাম, শ্রাবণ মাস শুরু হয়েছে, সোমবার এবং শনিবার দুদিন নিরামিষ আহার করো, এবং চেষ্টা করো সোমবার দিন সকালে মানে ফার্স্ট আওয়ারের দিকে শিবজিকে অভিষেক করাতে। হিসাব মতো করাতে হয় মানে মোটামুটি 4টা থেকে 5টা পর্যন্ত, মানে ফার্স্ট হোরা যেটা পড়ে সোমবার দিনে, ফার্স্ট হোরা চন্দ্রের হোরায় যদি করতে পারো তাহলে ঠিক আছে, মানে উত্তম আর কি। আর এখন গ্রীষ্মকাল, মানে সূর্যোদয় প্রায় 4টের সময়, বর্ষাকালে 4টের সময় সূর্যোদয় হচ্ছে, 4টে বা 4:30-র মধ্যে মোটামুটি সূর্যোদয় হয়ে যায়। সেই সময়টা থেকে যদি করতে পারো তাহলে খুব ভালো উপকার পাওয়া যায়। আর যদি সেই সময় করা সম্ভব না হয়, চেষ্টা করো যত আর্লি মর্নিংয়ে করে নেওয়া যায়। তো স্নান করে শুদ্ধ বস্ত্রে অবশ্যই শিবলিঙ্গকে কীভাবে প্রতিষ্ঠা করতে হবে, কোনো ধাতব পাত্রে বা কোনো পাথরের পাত্রে অবশ্যই শিবজিকে প্রতিষ্ঠা করতে হবে। জনিপীঠ সর্বদা উত্তর দিকে থাকবে, শিবজির যে জনিপীঠ, সেই জনিপীঠটা সর্বদা উত্তর দিকে থাকবে। শিবজির পুজোয় বেশ কয়েকটা জিনিস লাগে, যেগুলো আমি বলে দিচ্ছি, এগুলো বেসিক জিনিস, এগুলো সবাই জানেন, তবুও আমি যারা জানে না সেরকম ব্যক্তির জন্য শেয়ার করছি। প্রথমত অবশ্যই চেষ্টা করো, দশকর্মার দোকানে ভস্য কিনতে পাওয়া যায়, মানে চিতাভস্য যেটা বলা হয়, সেই ভস্য, অথবা অষ্টগন্ধা, অগরু, বেলপাতা তো অবশ্যই থাকছে, দুধ, দই, ঘি, মধু, চিনি, এই জিনিসগুলো অবশ্যই জোগাড় রাখতে হবে। কালো তিল, একটা বিশেষ ক্রিয়া বলবো, সেই কালো তিলটা কাজে লাগবে, এই কথাগুলো শেষেই বলবো ক্রিয়াটা। কালো তিল এবং সাদা বস্ত্র হলে খুব ভালো হয়, যদি সাদা বস্ত্র না পাওয়া যায় তাহলে সাদা চেলি কিনতে পাওয়া যায়, সেই সাদা চেলি দিয়ে কিন্তু কাজ চালানো যায়। শুরু থেকে নর্মাল প্রসেস মেনটেন করে, যেটা একেবারে যারা জানেন, শুরু থেকে আচমন থেকে শুরু করে একদম শিবজির যে অভিষেক করার যে কৌশল, সেটা করবে। যারা জানে না তারা কি করবে, অনেকেরই প্রশ্ন হতে পারে, আমি তো ওই আচমন থেকে শুরু করে ব্রাহ্মণদের মতো পুজো করতে জানি না, তাহলে কি করব? ব্যাপারটা হচ্ছে, যারা জানে না তাদের জন্য অন্তরের ভক্তি আর চোখের জল দুটো কিন্তু মোক্ষম জিনিস। না জানলে অপরাধ মাপ, জেনে অপরাধ করলে অপরাধী। যাই হোক, অবশ্যই বলবো সেই বিষয়গুলো। দেখি কি কমেন্ট আসছে। কিছু ডেট অফ বার্থ যারা দিচ্ছ, আমি আজকে ডেট অফ বার্থ প্রেডিক্ট করছি না, নিজের প্রশ্ন লেখো, নিজের সমস্যা নিয়ে প্রশ্ন লেখো। আচ্ছা, যে বলছিল যে পারিবারিক অশান্তি, এর পরের টিপসটা বলবো, কয়েকটা জিনিস বলে দেবো, সেগুলো পারিবারিক অশান্তি থাকবে না, মানে কমে যাবে, রিডিউস হবে। এবার আমি এখন যেটা বলছি, শ্রাবণ মাস সোমবার দিন শিব পূজার কৌশল বলছি। তো মোটামুটিভাবে শিব পঞ্চাক্ষরী মহামন্ত্র, সেটা হচ্ছে ওম নমঃ শিবায়, এই মন্ত্রে শিবজির পুজো করা যেতে পারে। তার সঙ্গে যাদের বাড়িতে অসুস্থতা, রোগ ভোগ বা নানা ঝঞ্ঝাট, বাধা বিপত্তি ক্রমাগত আসতেই থাকছে, তারা কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুমোক্ষিয়মামৃতাৎ, এটা গুগলেও পাওয়া যেতে পারে বা ইউটিউবে পাওয়া যেতে পারে। এগুলো জেনে নিয়ে ভালোভাবে মুখস্থ করে নিয়ে ওটা পাঠ করা। ওম নমঃ শিবায় তো নর্মালি পাঠ করা যেতেই পারে, আমি যারা একদম জানে না তাদের জন্য বলছি। প্রথমে শিবলিঙ্গকে উত্তর দিকে জনিপীঠ রেখে বসাবেন, পূর্ব দিকে মুখ করে পুজো করতে হয়, এবং শুরুতেই ঘিয়ের প্রদীপ এবং ধূপ বাতি অবশ্যই জ্বালাতে হয়। জ্বালানোর পরে সাদা ফুল, বেলপাতা
এগুলো দিয়ে পুজো করলে তিনি সন্তুষ্ট হন। যদি গঙ্গাজল তো অবশ্যই লাগবে, তার সঙ্গে যদি মনে হয় যে ডাবের জলও দেওয়া যেতে পারে। কিন্তু অভিষেক আমি যে বিষয়টা বলছি, এই বিষয়টা মেনলি যেটা হবে শনি গ্রহের প্রতিকার হবে। শিবজির অভিষেক করে শনি গ্রহের প্রতিকার করা যায়, আমি সেটাই আজকে আপনাদেরকে বলবো। যাদের শনি 7.5 চলছে, যাদের শনি গ্রহ কুপিত, যাদের ওপর শনি গ্রহের প্রভাব অনেক বেশি, শনি মহারাজ খুব প্রভাব দিচ্ছেন, প্রশ্ন করতে থাকুন, প্রশ্ন আমি নেব। আমি জানতে চাই কাদের কি ধরনের রেমেডি লাগবে, কি ধরনের রেমেডি লাগবে সেগুলো একটু জানতে চাই। দেখো, সমস্যা তোমরা বললে তবে আমি জানতে পারবো কি ধরনের প্রতিকার দিতে হবে। তো পূর্ব দিকে মুখ করে ধূপ ধুনা এগুলো জ্বালিয়ে বসে শুরু করতে হয়। প্রথমে গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে নিতে হয়, মানে ধৌত করে নিতে হয়। ইন্দ্রাণী ব্যানার্জি ওয়েলকাম। তারপরে দুধ দিয়ে প্রধান স্নানটা শুরু করতে হয়। দুধ দানেরও মন্ত্র রয়েছে, সেগুলো ব্যাপার হচ্ছে কি, এইগুলো যারা পুরোহিত বা যারা আমাদের মতো তন্ত্রক্রিয়া করছেন বা যারা পুজো আর্চা করেন নিয়মিত, তারা করলে ভালো হবে। প্রধানত দীক্ষিত হতে হবে, অবশ্যই দীক্ষিত হলে তবে সেই পুজো সাব্যস্ত হবে। ঠিক আছে, তো যদি তুমি দীক্ষিত না হও তাহলে নমো দিয়ে শুরু করো, নমঃ শিবায়। তো এটা করতে হবে কি, বেলপাতা কিভাবে দেবেন সেই প্রসেসটা বলছি। সঙ্গীতা চক্রবর্তী ওয়েলকাম। বেলপাতা দিতে হলে বেলপাতা 3টে ফলক শিবজিকে অর্পণ করার আগে বেলপাতা কোনোদিন ধোবেন না। গাছ থেকে যেমন পেরে আনবেন তেমনই পুজোতে লাগাবেন। প্রথম অগ্রফলক যেটা, প্রথম ফলকটার আগা ছিঁড়ে দেবেন, কখনোই যেন ওই ফলকটার আগা থাকে না। বালিকা মণ্ডল, আমি সেটাই বলছি, একটু অপেক্ষা করো, এর পরেরটা সেটা বলবো। আমি শিব পুজোটা বলে নিই আগে, কারণ শ্রাবণ মাস সবাই পুজো করতে চাইছে না। সুমিত্রা সিংহ বেরা, আমার প্রোগ্রামে সোমবার করে রেমেডি থাকে, টোটকা থাকে, টিপস থাকে, আর বুধবার রাত্রি 9:30 থাকে প্রেডিকশন। বুধবার রাত্রি 9:30 জয়েন করো, প্রেডিকশন করে দেবো। সঙ্গীতা চক্রবর্তী, আমার ফিউচার নিয়ে বলবো। হ্যাঁ, ফিউচার বলবো, তাহলে বুধবার দিন রাত্রি 9:30 জয়েন করতে হবে। ঠিক আছে, তো যে বিষয়টা বলতে চাইছি, বিষয়টা হচ্ছে বেলপাতা অর্পণ যখন করবেন তাহলে অগ্রভাগ ছেড়ে দেবেন। গাছ থেকে যে অবস্থায় বেলপাতা পাচ্ছে সেই অবস্থায় নিয়ে আসবেন, নিয়ে এসে গঙ্গাজল এবং চন্দনের ছিটা দেবেন। মানে গঙ্গাজল এবং চন্দনের মাধ্যমে সেটাকে শুদ্ধ করতে হয়। শ্বেত চন্দন, কিন্তু রক্তচন্দন কোনোদিন শিব পুজোয় ব্যবহার হয় না, রক্তচন্দন ব্যবহার করবেন না। তো যে উপকরণগুলো বললাম সেই উপকরণ, তার সঙ্গে সঙ্গে বাবার আপনার সাধ্যমতো ধুলো লেগে থাকে যে দাদা পাতাতে, কোনো অসুবিধা নেই। যিনি সারাদিন শ্মশানে চিতাভস্য মেখে থাকেন তার কাছে ধুলো কি কোনো ম্যাটার? ওই যে চন্দন এবং গঙ্গাজল দিচ্ছেন, কথায় বলে গঙ্গে চ পরশ মাখতেই মুক্তি, গঙ্গার স্পর্শ হলেই তিনি মুক্ত। তো ধুলো, যে ধরণীর ধুলো, সেই ধরণী বা পৃথিবী মাতা, আমাদের মা, যে মার বুকে আমরা বেঁচে আছি, প্রকৃতপক্ষে তিনিই তো প্রকৃতি, তাই না? তাই ধুলোটা আমাদের কাছে, আমরা একটু বাবুসাবুর লোক, আমাদের গায়ে ধুলো লাগলে কেমন লাগে একটা, ঠিক আছে, আমরা তো একটু মডার্ন, কিন্তু তিনি তো মহাযোগী, যিনি কিনা সারাক্ষণ চিতার ছাই ভস্য মেখে থাকেন। আমি এখানে একটা জিনিস অ্যাড করব, খুব ভালো জিনিস, এটা শুনে রাখুন। অনেকে ভাবেন যে আমি স্নান করে নিলাম পবিত্র হয়ে গেলাম, আমি যত পাপ করি ধুয়ে চলে গেল, গঙ্গা স্নান করে নিলাম পবিত্র হয়ে গেলাম। শর্মিষ্ঠা হালদার, তোমারটা কি আমি বুঝলাম না। ডেট অফ বার্থ বলছি না, ডেট অফ বার্থ বুধবার দিন রাত্রি 9:30 বলবো। স্নান করে নিলাম, হয়ে গেল। সব থেকে নিকৃষ্ট স্নান গঙ্গা স্নান। এর আগেও দুটো আছে প্রসেস, যে প্রসেসে সত্যি সত্যি সর্বদা সময় সব সময় শরীর পবিত্র রাখা যায়, এই নশ্বর দেহটাকে সারাক্ষণ পবিত্র রাখা যায়। আমরা যে স্নানটা করি সেই স্নানটা হচ্ছে গঙ্গা স্নান হওয়া উচিত, কিন্তু আমরা সর্বদা গঙ্গার জলে তো স্নান করতে পারি না, উপায় থাকে না, সেই জন্য যে কোনো জলেই স্নান করে নিই, সেই স্নানটা আরও নিকৃষ্ট স্নান। যে আপনি সকালবেলা শাওয়ার নিচ্ছেন,
ভাবছেন যে একদম পুরো ফ্রেশ হয়ে গেলাম, মন একদম ফুরফুরে হয়ে গেল, এবার ঈশ্বরের কাছে একদম সেজেগুজে ভালো করে ডালায় সন্দেশ বাতাসা ফল টল সাজিয়ে নিয়ে একদম ঠাকুরের কাছে চলে যাব, ঠাকুর একদম তুলবে আর খাবে, বাকিটা পড়ে থাকবে, আমি গিয়ে প্রসাদ হিসাবে গ্রহণ করব। এটা বেসিক রুলস নয়। ভাবুন তো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি খাইয়ে অন্ন দিয়ে রেখেছেন তাকে আমরা খেতে দিতে যাই, কত বড় বোকামো। এই সারা বিশ্বে এত মানুষকে যিনি গৃহদান করে রেখেছেন, যিনি আশ্রয় দান করে রেখেছেন, সেই মহান আশ্রয়দাতাকে আমরা মন্দির করে দিতে চাই, সেই মহান আশ্রয়দাতাকে আমরা তার মন্দির বা ঘর নির্মাণ করা নিয়ে আমরা দ্বন্দ্বে লেগে যাই। বোকামো নয় কি? হ্যাঁ, এটা একটা আবেগ কাজ করে, অবশ্যই আবেগ কাজ করে, সেই আবেগকে আমরা অবশ্যই মূল্য দিই। আমরা হয়তো আমরা যা খাই আমরা ভাবি যে আমাদের ঈশ্বরকে যদি সেই রূপে খেতে দিতে পারতাম, যা সেটা ভাবা, আমাদের জাস্ট মনের ধারণা যে আমরা ঈশ্বরকে যদি সেইভাবে সেবা দিতে পারতাম, ঈশ্বর যদি ভুল করেও আমাদের থেকে সেই সেবাটুকু নেন, তাহলে আমাদের জীবন মনে হয় কৃতার্থ হয়ে যাবে, আমরা মনে হয় পাপ মুক্ত হয়ে যাব। কিন্তু তাই কি? ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলেছেন, আমি যদি ভালোবাসি তো আমার ভক্তের চোখের জলকে ভালোবাসি, অন্তরের ভক্তিকে ভালোবাসি। সেই ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত এবং অন্যতম শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে ভগবান শিব। তাহলে বুঝতে পারছেন, তার কাছে ধুলোটা কোনো ব্যাপার নয়। একদম ঠিক দাদা, সুস্মিতা বলছে ঠিক, আর বালিকা মণ্ডলও বলছে ঠিক, ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে আমাদের অন্তরের ভক্তিটাই আগে লাগবে। আমরা যদি ভক্তিটা দিয়ে যদি তাকে আমরা সেবা দিই, তাকে যদি পুজো করি, হ্যাঁ এটা আবেগ, আমরা যেটা তাকে দিচ্ছি আবেগ। আবার একটা থাকে উপবাস করে আমরা ঈশ্বরকে খেতে দিই। উপবাস শব্দটা ভালো করে বিশ্লেষণ করুন তো। উপবাস, উপ শব্দের অর্থ সমীপে, বাস শব্দের অর্থ বসবাস করা। না খেয়ে থাকাটা উপবাস নয়, ওটা অভুক্ত থাকা। উপোস করা যেটা বলি আমরা, অভুক্ত থাকা। আচ্ছা আপনি বলুন তো, আপনারা তো মা বা কেউ বা মা হবেন আগামী দিনে, পারবেন আপনার সন্তান যদি না খেয়ে আপনাকে খেতে দিতে আসে সেই খাবার কালে তুলতে? আপনারা মা এখানে লিখে আমাকে বলুন যে হ্যাঁ আমি পারবো। আমি যদি ভুল হই তাহলে আমাকে রেকটিফাই করুন, হতে পারে আমি ভুল হতেই পারি, এগুলো আমার ব্যক্তিগত ধারণা। আমি আধ্যাত্মিক জীবনে, আধ্যাত্মিক পথে, সাধনার পথে যেটা বুঝেছি, সাধন মার্গে থেকে যেটা যতটুকু উপলব্ধি করেছি, আত্ম উপলব্ধি বলুন বা শাস্ত্র উপলব্ধি যতটুকু করেছি, সেটা থেকে আমার এটা মনে হয়েছে যে একটা মা বা একটা পিতা সমান যাকে আমরা ভাবি, তিনি কি করে একটা ছেলে সারাদিন অভুক্ত থেকে আহারের ডালা সাজিয়ে নিয়ে গিয়ে খেতে দিচ্ছে মাকে, আর মা সেটা খেয়ে নিচ্ছে, তারপরে প্রসাদ করে দিচ্ছে, তারপরে খাবে। আপনি পারবেন? আপনি একজন মনুষ্য হয়ে, একজন পিঙ্কি বসাক বলছে পারবো না, কি সুমিতা সরকার বলছে পারবো না, বালিকা বলছে পারবো না, এটা তো কমন জিনিস না। আমরা মনুষ্য হয়ে আমরা যদি না পারি, তিনি একজন এই ধরিত্রী মাতা বা এই বিশ্ব জগতের মাতা, যিনি সবাইকে পালন করেন, এই জগতের পালন কর্তা, কি করে তিনি পারবেন? এটা আমরা কি ভুল করছি না? এটা কি আমাদের ভুল নয়? তুলতুলি ঘোষ বলছে কখনোই পারবো না। এটাই তো বাস্তব, একজন মায়ের ক্ষেত্রে এটাই বাস্তব। তাহলে এবার আপনারা ভাবুন, আপনি সারাদিন না খেটে নিয়ে ঈশ্বরকে অর্পণ করছেন, করে আপনি কি করছেন সেটা খাচ্ছেন। এবার বেসিক জিনিসটা ভাবুন তো, আমরা একটা সংস্কৃত শব্দ ছোট থেকে পড়ে এসেছি কি, ঘ্রাণেন অর্ধভোজনা। আপনি প্রসাদটা যখন নিয়ে যাচ্ছেন, সেই প্রসাদের ঘ্রাণ তো আপনার নাকে আসছে, সারাদিন না খেয়ে আছেন। আমরা কেউ এত বড় যোগী নয় যে ষড়রিপুকে বশ করে ফেলেছি, অসম্ভব। রামকৃষ্ণদেব পেরেছিলেন, হয়তো স্বামী বিবেকানন্দ পেরেছিলেন, ঠাকুর বামাখ্যাপা পেরেছিলেন, সেরকম লেভেলে কি আমরা?
হ্যাঁ, যদি সেরকম লেভেলে হতে পারি তাহলে আমরা মানে সমস্ত পৃথিবীর সমস্ত বস্তুতে ঈশ্বর জ্ঞান করতে পারি। করতেই পারি জ্ঞান সেটা ঈশ্বরকে। কিন্তু আমরা যে ওই যে ঘ্রাণটা নিচ্ছি সেটা তো অর্ধভোজন হয়ে যাচ্ছে অলরেডি। তার মানে আমি খেয়ে মাকে খাওয়াচ্ছি। ভুল হলে আমাকে রেকটিফাই করুন, আবারও বলছি, ভুল হলে রেকটিফাই করুন। আমি খেয়ে তাকে খাওয়াচ্ছি, তার মানে আমার অন্তরে কিন্তু খিদে রয়েছে, আমার অন্তরে কিন্তু সুস্মিতা সরকার হাহা রিয়াক্ট দিচ্ছে। না, ব্যাপারটা হচ্ছে হাসির নয়, আমাদের বোঝার, লজিকটা বোঝার। এটা লজিক। অ্যাকচুয়ালি কি বলেছে জানো ওখানে? উপবাস করতে, উপবাস করতে, না খেয়ে থাকতে নয়। উপ শব্দের অর্থ সমীপে, বাস শব্দের অর্থ বসবাস। যেদিন আমি উপবাস করব সেদিন ঈশ্বরের সমীপে বাস করব। সেদিন এই ইহ জগতের কোনো রকম কোনো কিছু আমাকে আকর্ষণ করতে পারবে না। সেদিন আমি আর আমার আরাধ্য জীবাত্মা এবং পরমাত্মার মিলন হবে। সেদিন যেদিন আমি উপবাস করব সেদিন আমার ঈশ্বর তার চরণ নিয়েই আমি সারা দিনটা কাটিয়ে দেবো। কারণ আমরা এই নশ্বর দেহ নিয়ে পৃথিবীতে এসেছি মাত্র 60 বছর, 70 বছর বা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে। আমাদের কাছে আছে কি? সুমিতা বলছে কোনো ভুল নেই, তুলতুলি বলছে একদম ঠিক। আছে কি? আপনার কাছে কোটি টাকা থাকলে আপনি যদি লক্ষ টাকা খরচা করেন কোনো ম্যাটার নয়। আপনার কাছে যদি লক্ষ টাকা থাকে, আপনি যদি কয়েক লক্ষ খরচা করার চিন্তা করেন, সেটা কিন্তু অনেক বড় ম্যাটার। আছে কি আপনার 60 ইয়ার্স বা 70 ইয়ার্স? প্রত্যেকটা মিনিট টিক 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 করে চলে যাচ্ছে জীবন থেকে, আর আমরা সারাক্ষণ এরকম করে যাচ্ছি, দু হাতে এরকম ধরে এরকম করে যাচ্ছি, প্রত্যেকটা মুহূর্তে শুধু স্ক্রল করে যাচ্ছি। একবার ভেবেছেন কি ওই যে আপনি ডুবে গেলেন স্ক্রলে, লক্ষ্মী সেন খুব ভালো একটা প্রশ্ন করেছেন। তাহলে কি আমরা খেয়েই যাব পুজো দিতে? বলবো, প্রথমে স্নান থেকে আমি শুরু করেছিলাম, স্নান থেকে আসছি। গঙ্গা স্নান করতে হয়, সম্ভব হলে গঙ্গা স্নান করবেন, অথবা কোনো জলে গঙ্গার জল মিশিয়ে সেই জল দিয়ে স্নান করবেন, যদি সম্ভব না হয় বলছি। কিন্তু আমি এটা অল্টারনেটিভ বলছি, সেই আইনের ফাঁক বলছি, শাস্ত্র বলছে না। এরপরের স্টেপ হচ্ছে মন্ত্র স্নান। মন্ত্র দ্বারা স্নান করা বা শরীরকে পবিত্র করা হয়। মন্ত্র দ্বারা শরীরকে পবিত্র করা হয়, সেটা মন্ত্র স্নান বলা হচ্ছে। আর একটা স্নান যেটা কিনা সব থেকে বেস্ট এবং যেটা আমাদের প্রিয় সেই শিবজি সর্বদা করে থাকেন, আর আমাদের অনেক সাধকও সেটা করে থাকেন। যারা কিনা অঘোর সাধনা করেন তারা কিন্তু সর্বদা গায়ে চিতাভস্য মেখে রাখেন, যেটাকে বলা হয় আগ্নেয় স্নান, যেটা হচ্ছে সর্বোত্তম, যেখানে আপনার শরীর যে কোনো মূল্যে যে কোনো মুহূর্তে সেটা পবিত্র, যে কোনো ক্ষেত্রেই পবিত্র। সেখানে কিন্তু কোনো রকম অসুচির ব্যাপার নেই, সূচি সর্বদা বিরাজমান। সেই জন্যই ভগবান শিব সারা দেহে ভস্য লেপন করে থাকেন, নিজেকে পবিত্র রাখতে, আগ্নেয় স্নান রাখতে। আর আমরা পুকুর খুঁজি কোথায় ডুববো। সুজাতা ব্যানার্জি বলছেন আপনার কথাগুলো খুব সুন্দর, শুনতে খুব ভালো লাগে, অনেক কিছু জানা যায়। আমি খুব ক্যাজুয়াল মানুষ, ট্রান্সপারেন্ট মানুষ। আমি যতটুকু বুঝি, যতটুকু জানি ততটা শেয়ার করি। আমি বিশ্বাস করি নলেজ শেয়ারিংয়ে নলেজ বাড়ে। আমি খুব জ্ঞানী ব্যক্তি, নামি দামি ব্যক্তি এরকম ব্যাপার নয়। আপনারা আমার মতো, মানে আপনাদের মতো সাধারণ একজন মানুষ, শুধু আমি সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করি। আপনারা সেটা হয়তো সময় পাননি, অতটা পড়াশোনা করেননি, আপনারা কিছু কিছু পড়েছেন। এখানে অনেক মানুষ আছে গীতা পড়েছেন। কোথাও একটা শুনছিলাম একজন টিচার হতে গেলে স্টুডেন্টদের থেকে একটা অধ্যায় এগিয়ে থাকলে হবে। মানে একজন ভালো টিচার শুধু স্টুডেন্টকে ভালোভাবে শেখাতে পারলেই হবে। তো আমি যদি আপনাদেরকে 5টা জিনিস শেয়ার করি, নলেজ, আমার নলেজটাকে আমি যদি 5টা শেয়ার করি, তার মানে আমাকে 6টা জেনে রাখতে হবে। আমি আপনাকে 5টা শেয়ার করলাম, আবার পরের দিন আরেকটা জেনে 7টা জেনে আপনাকে 6টা শেয়ার করব, জাস্ট এইটুকু।
আপনার আমার মধ্যে পার্থক্য এইটুকু, আমি নিজেকে অনেক বড় বেশি সিদ্ধবিদ্ধ এইসব ভাবি না, কারণ সিদ্ধিটা এত সহজ জিনিস না, সিদ্ধি এলে টাকার মোহ চলে যাবে। যেটা বলছিলাম, তাহলে আমি পূজা পদ্ধতির মধ্যে কিছুটা বর্ণনা করলাম, তার মধ্যে শিবজির যে রহস্য সেই রহস্যও বললাম। এবার বলছি আমরা খেয়ে পুজো দিতে যাব না খেয়ে পুজো দিতে যাব না। যদি আপনি সহ্য করতে পারেন তাহলে না খেয়ে পুজো দিন। না খেয়ে পুজো দেওয়ার লজিক রয়েছে, সেই লজিকটা এখন বলবো। লজিকটা এটা, ধরুন আপনার বাড়িতে আপনি কাউকে আহ্বান করে এনেছেন, আপনার বাড়িতে আপনি কাউকে আহ্বান করে এনেছেন বা কাউকে নিমন্ত্রণ করে এনেছেন। হাঁড়িতে বা রান্নাঘরে যা রান্না হবে সেই রান্না করা জিনিসগুলোর বেস্ট যে অংশটা, সেই অংশটাই কিন্তু আমরা তাকে সার্ভ করব এবং সবার আগে তাকে খাইয়ে তৃপ্তি করিয়ে তবে কিন্তু আমি নিজে আহার করব। সেটা হচ্ছে অতিথি সেবা হয়ে যায়। যারা ঈশ্বরকে অতিথি ভাবেন, আপ্যায়ন করে এনেছি, আজকে পুজো করব, করে কালকে বিদায় জানিয়ে দেব, তুমি আবার পরের বছর এসো, আমার বাড়ির বিয়ে দেওয়া মেয়ের মতো, মা তুই আজকে চলে যা আবার আসিস। অতিথি হিসাবে যারা আপ্যায়ন করে আনেন ঈশ্বরকে, তারা করতে পারেন। অতিথিকে না খাইয়ে খাওয়াটা পাপ, কিন্তু সেই আবেগ সেই লোভটা কিন্তু আমাদের মধ্যে থেকে গেল, আমরা কিন্তু মুক্ত নয়। কিন্তু যদি আপনি সাধনা করেন, যদি ঈশ্বর আত্মা এবং পরমাত্মার মিলন চান, আত্মা এবং পরমাত্মাকে, আত্মার মধ্যে পরমাত্মাকে উপলব্ধি করতে চান, আত্মারিকে ধর্ম করুন। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি বুঝেছি, আমার উপলব্ধি, তাই আমি বললাম। রামকৃষ্ণদেব খেয়ে মাকে খাওয়াতেন না? সুদামা কি করতেন? নিজে ফল খেয়ে শ্রীকৃষ্ণকে খাওয়াতেন না? লজিকগুলো বুঝবেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। যারা ডেট অফ বার্থ দিচ্ছেন, আগামী বুধবার দিন রাত্রি 9:30টার সময় আমি আবার লাইভে থাকবো, সেখানে ডেট অফ বার্থ বলবো। ভগবান শ্রীকৃষ্ণকে সুদামা কি করতেন? ফলগুলো খেয়ে খেয়ে তাকে খাওয়াতেন। তার মানে আমরা যেখানে ভগবানের উচ্ছিষ্ট খাওয়ার জন্য ব্যাকুল, সেখানে সুদামা একজন সাধারণ মানুষ হয়ে উচ্ছিষ্ট নিয়ে কি করছেন? ভগবানকে দিচ্ছেন। তা তো না, সে তো গেস্ট না, বাবা ও মা বলে জানি। হ্যাঁ, তাহলে বাবা মা মানে আমাদের সঙ্গে থাকে, আমাদের আত্মার। থ্যাংক ইউ উত্তরটা দেওয়ার জন্য লক্ষ্মী সেন। আমি উত্তর এখনো শেষ করিনি, শুনতে থাকুন। তাহলে যখনই আমরা পরমাত্মাকে আমার আত্মার অংশ মনে করব, যখনই আমরা পরমাত্মাকে আমার আত্মার মধ্যে অবস্থান অনুভব করব, সেই দিন আমি আমার উচ্ছিষ্ট তাকে খাওয়াতে পারবো, তার উচ্ছিষ্ট আমি খেতে পারবো। এই যে লজিকটা, এই যে ফিলোসফিটা, এই ফিলোসফিটা কিন্তু বুঝতে হবে। এটা কিন্তু অন্য কিছু নয়, জীবাত্মা এবং পরমাত্মার যে সম্পর্ক, সেই সম্পর্কে বোঝানো হয়েছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবও সেই জিনিসটাই, উনি অনেক বড় ফিলোসফার ছিলেন। যারা এইচএস গ্র্যাজুয়েশন লেভেলে ফিলোসফি সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছো, রামকৃষ্ণদেবের ফিলোসফি পড়ানো হয়, রবীন্দ্রনাথের ফিলোসফি পড়ানো হয়। রামকৃষ্ণদেব অনেক বড় ফিলোসফার ছিলেন। টাকা মাটি, মাটি টাকা, কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন? তাহলে আপনি যদি মনে করেন আপনি ঈশ্বরকে গেস্ট হিসাবে আনছেন বাড়িতে, তাকে পুজো করে বিদায় জানাবেন, তাহলে আপনি করতে পারেন। না খেয়ে অবশ্যই গেস্টকে সেটা হচ্ছে সেবা দেওয়া উচিত এবং আপ্যায়ন করা উচিত, না হলে পাপ হয়। অতিথি সেবায় আমরা পতিত হই। শাস্ত্রে অনেক ঘটনা, অনেক কিছু বর্ণনা আছে, যারা অতিথি সেবার ভুরি সতী অনুসূয়ার মতো অনেক বড় বড় কাহিনী রয়েছে, যেখানে মানে অতিথি সেবার অনেক কাহিনী রয়েছে। তো এগুলো একটা অন্য পার্ট, অন্য অংশ। বাট আপনি যদি মনে করেন যে জীবাত্মা পরমাত্মাকে এক করবেন, আমরা এসছি কোথা থেকে বলুন? আগে নিজেকে জানুন, তারপরে ধর্মকে জানবেন, তারপরে ঈশ্বরকে জানবেন। আমরা এসছি কোথা থেকে? পরম পুরুষোত্তম ভগবান বা যিনি হচ্ছে আমাদের সর্বশক্তিমান, সেই ঈশ্বরের অংশ, সেই ঈশ্বর নিজের রাগিনী শক্তি, যে মানে তার যে আনন্দরূপ, যে আনন্দ স্বরূপ যে শক্তি, সেই শক্তিকে নিজে উপভোগ করার জন্য
এ আমাদেরকে তৈরি করেছেন। লা দিনী শক্তি, হয়লয়াকা দশই দন্তান দিবে, সেই শক্তিটাকে উপভোগ করার জন্য, উপভোগ বলতে এনজয় যেটা আমরা বলি, উপভোগ করার জন্য একা একা কী করবেন, চলো কিছু নিজের আত্মা থেকে আমি কিছু শক্তি রিলিজ করলাম, সেই শক্তিগুলোকে নিয়ে একটু লীলা করা যাক। তো আমরা তার সেই আনন্দ স্বরূপ শক্তির একটা অংশ, যারা এসছি শুধুমাত্র পৃথিবীতে এসছি নিজের কর্ম করতে, আর কর্ম যদি ভুল হয় সেই কর্মের কিন্তু শাস্তি আমাদের নিতে হবে যখন ফিরে যাব, ডেফিনেট নিতে হবে। যদি আপনি বলেন আমি বিশ্বাস করি না পরজন্ম আছে বা মৃত্যুর পরে কোনো অধ্যায় আছে, বিশ্বাস করার দরকার নেই, আমি প্রমাণ করে দিচ্ছি আপনার আছে। বাড়ির পাশে আশেপাশে তাকিয়ে দেখুন, কিছু কিছু আছে মরেছে, দেখুন তাকিয়ে কি নৃশংসভাবে মরেছে। মৃত্যুর পরে যার মুখাকৃতি কোনো রকম মানে ক্লেশ বা কোনো রকম বিকৃতি থাকবে না, জানবেন তিনি খুব সুখীভাবে মারা গেছেন। তিনি আধ্যাত্মিক মানুষ, তার অন্তরে ঈশ্বরের জন্য ভক্তি ছিল, ঈশ্বরেরও তার প্রতি টান ছিল, তাই তাকে কম কষ্ট দিয়ে মেরেছেন, শাস্তি সেখানে কম হয়েছে। আর মৃত্যুর পরে যার দেখবেন জিভ ফিভ বেরিয়ে বেঁকে গেছে, চোখ টোক বেরিয়ে গেছে, বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে, মুখের একটা এক্সপ্রেশন বাজে হয়ে গেছে, আপনাকে জানিয়ে দেবে সে পাপী, চরম পাপী। কারণ মৃত্যুর আগের লাস্ট মুহূর্তগুলো হিসাব হয়। সায়েন্স বলছে আমাদের ব্রেন আমাদের মৃত্যুর পরে 7 মিনিট জীবিত থাকে এবং আমাদের এন্টায়ার লাইফে যা কিছু করেছি আমরা সেই 7 মিনিটে রিওয়াইন্ড হয়, মানে সেটাকে রিভিউ করে। এটা কিন্তু আমার কথা নয়, কোনো আধ্যাত্মিক কথা নয়, ওটা কিন্তু সায়েন্সের কথা। 7 মিনিট জীবিত থাকে এবং সাবকনসিয়াস মাইন্ডে সেটা চলতে থাকে। আমি সাবকনসিয়াস মাইন্ড নিয়ে অনেক কথা বলি, কারণ সাইকোলজি নিয়ে সাবকনসিয়াস মাইন্ড নিয়ে পড়াশোনা করছি, তো সেই জন্য শেয়ার করি। অনেক সময় অনেক জিনিস খুব মনে লাগে, সেগুলো নিয়ে শেয়ার করি তোমাদের সঙ্গে। আমি বিশ্বাস করি অ্যাস্ট্রোলজিটা একটা অবশ্যই বৈদিক সায়েন্স, বৈদিক সায়েন্সের সঙ্গে সঙ্গে সাইকোলজিটাকে যদি ওর সঙ্গে চর্চা করা যায়, তাহলে একটা মানুষ যখন চরম ডিপ্রেশন নিয়ে আমাদের কাছে আসে, মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে তবে আমাদের কাছে আসে, সেই অবস্থায় কিন্তু মানুষকে রিলিফ দেওয়া যায়, সেই অবস্থায় কিন্তু মানুষকে ডিপ্রেশন থেকে বের করা যায়। থট প্রসেসটা কাজ করাতে হবে, ডিপ্রেশনে চলে গেলে হবে না। যারা ডিপ্রেশনে অলরেডি আছো, আমি বলছি আমাকে 3টে মাস সময় দাও, তোমার ডিপ্রেশন থেকে বের করব, ডিপ্রেশন থেকে আমি বের করে দেবো। যারা চরম ডিপ্রেশনে আছো, রিলেশনশিপ নিয়ে প্রবলেমে রয়েছো, এই একটু আগে যিনি বলছিলেন যে মানে সংসারে অশান্তি, আমি একদম পুরো স্পষ্ট বলে দিচ্ছি, রান্নাঘর ভুল পজিশনে আছে, বাড়ির রান্নাঘর ভুল পজিশনে আছে, গ্যাসের যে ওভেনের সঙ্গে জলের উপস্থিতি আছে, ডেফিনেট দেখে নিন, ওই বাড়িতে গিয়ে বাস্তু দেখুন উনি আছেন কি জানি না, আছেন কি আপনি যিনি বলছিলেন যে পারিবারিক অশান্তি, যেটা কেউ একজন বলছিলেন না পারিবারিক অশান্তি, সেই পারিবারিক অশান্তির একটা উপায় আমি বলে দিচ্ছি। রান্নাঘরে কখনোই গ্যাসের ওভেনের সঙ্গে জল রাখবেন না, শাশুড়ি বৌমার সঙ্গে সম্পর্ক কিন্তু অনেক বাজে হবে। এবার আপনি রাত্রে ঘুমানোর সময় মাথা কোন দিকে দিয়ে ঘুমাচ্ছেন, কোন রুমে রয়েছেন, সেই রুমের কালার কি আছে, এগুলো কিন্তু প্রচুর এফেক্ট করে। আমার পরীক্ষিত সত্য, আমি 2টো রুম ব্যবহার করি, এটা আমার স্টাডি রুম, আমি খুব মানে রিল্যাক্স ফিল করি এখানে। বালিকা প্রশ্ন করছিল, বালিকা মণ্ডল, যদি তোমার প্রশ্নটা তোমার থেকে থাকে তাহলে আমাকে একটু বলো, গ্যাস ওভেনের সঙ্গে জলের উপস্থিতি আছে কি, আর রান্নাঘর কি সাউথ ইস্ট ছাড়া অন্য কোনো প্লেসমেন্টে আছে? সুমিত্রা সরকার বলছে আপনার সাথে থাকলে ডিপ্রেশন উধাও হয়ে যাবে। না, ডিপ্রেশন উধাও হয়ে যাবে কি বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, তুমি নতুন করে ভাবতে শিখবে। প্রশ্ন কি তোমার ছিল, বালিকার প্রশ্ন ছিল না অন্য কারোর প্রশ্ন ছিল? অন্যভাবে ভাবতে শিখবে। দেখো, জ্যোতিষটা কিন্তু একটা লজিক্যাল সাবজেক্ট, ঠিক আছে? চোখ বন্ধ করে জ্যোতিষ হয় না। আমি না আগে ট্যাগলাইন দিতাম, কি বলতো, আমার প্রত্যেকটা অ্যাডে দিয়ে আছে, পুরোনো অ্যাডে, ট্রাস্ট অ্যাস্ট্রোলজি উইথ ওপেন আইজ, আমি ট্যাগলাইন দিতাম এটা। তোমার রান্নাঘর কোন ডাইরেকশানে আছে বলতে পারবে? সাউথ ইস্টে কি?
সাউথ ইস্টে আছে কি দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘর আছে না অন্য কোনো জায়গায় আছে আমাকে একটু বলো। আমি বলতাম ট্রাস্ট অ্যাস্ট্রোলজি উইথ ওপেন আইজ, চোখ খোলা চোখে জ্যোতিষকে বিশ্বাস করলে তবে আপনি জ্যোতিষের মর্যাদা পাবেন, তবে আপনি জ্যোতিষের মাহাত্ম্যকে বুঝতে পারবেন। দক্ষিণ পূর্বে রান্নাঘর নেই তো, তাহলে কোন দিকে আছে? ডাইরেকশনটা ভালো করে দেখে বলো, দক্ষিণ পূর্বে নেই তো কোন দিকে আছে? কেন বলতাম ট্রাস্ট অ্যাস্ট্রোলজি উইথ ওপেন আইজ? অ্যাস্ট্রোলজিটা খোলা চোখে পড়তে হয়, খোলা চোখে জানতে হয়। চোখ বন্ধ করে বলে দিলাম যা তোর এটা হবে, তোর তো এই করে রেখেছে, কে কী করে রেখে। আরে আমি প্রায় ক্লায়েন্টকে দেখছি এসে বলছে উত্তর পূর্বে রান্নাঘর, নর্থ ইস্টে রান্নাঘর। দেখেছো? আমি বললাম একটু আগেই আমি বলেছি, একটু ভিডিওটি ব্যাকে দেখলে, যখন হয়ে যাবে প্রোগ্রামটা ব্যাকে দেখলে শুনতে পাবে। আমি বলেছি সাউথ ইস্ট রান্নাঘর ঠিক জায়গায় প্লেসমেন্ট নেই, রান্নাঘরের কালারের প্রবলেম হতে পারে, গ্যাস ওভেনের জলের একসঙ্গে। নর্থ ইস্টে রান্নাঘর মানে টোটাল অগ্নিতত্ত্বে তোমার বাড়িতে কেউ মানে সুস্থ থাকবে না কোনো দিন, মাথার রোগ থাকবে অবশ্যই, মানে নার্ভের প্রবলেম, মেন্টাল ডিপ্রেশনের প্রবলেম রয়েছে, টাকা স্টে করবে না, এই জায়গায় জিনিসগুলো প্রচুর আসবে, এই ধরনের জিনিসগুলো। পূর্ব দিকে মানে বাস্তুমতো ঠিক নয়, অ্যাকচুয়ালি দক্ষিণ পূর্ব হলে পারফেক্ট। পূর্ব দিকে তবু চলে, অগ্নিতত্ত্বের দিকে তবু চলে। যদি পূর্ব মিডল থেকে ওই দক্ষিণ পূর্ব দিকে চলে আসে তাহলে মোটামুটি চলে, অসুবিধা নেই। কিন্তু উত্তর পূর্ব দিকে গেলে একটু প্রবলেম দেয়। পূর্ব দিকে হলে হার্টের সমস্যা আসে যদি প্রপার পূর্বতে রান্না করা হয়। নর্থ ইস্টের রান্নাঘর ইজ ভয়ঙ্কর, মানে কি বলবো, মানে মারাত্মক অবস্থায় আছো তোমরা, এটুকু বলতে পারি। নর্থ ইস্টের রান্নাঘর একদমই উচিত নয়। পূর্ব দিকে চলতে পারে, লক্ষ্মী সেন আমাকে বলছি। বালিকা তাহলে কি করবে? এটা তো বাস্তু পুরোপুরি করতে হবে, রেকটিফাই করতে হবে। যদি সম্ভব হয় ভেঙে রেকটিফাই করো, আর না হলে তুমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করো। ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে আমি তোমার বাস্তু স্কেচটা দেখব এবং তার সঙ্গে সঙ্গে তোমার হরোস্কোপটাও দেখব, দেখে আমি তোমার রেমেডি বলে দেবো। নর্থ ইস্টের রান্নাঘরে রেমেডি হয় এবং খুব মানে লজিক্যাল রেমেডি, অনেক বেশি খরচা করে নয়। শুধু আমার পারিশ্রমিকটা তোমায় দিতে হবে, সেই পারিশ্রমিকটা দাও, আমি তোমাকে কিছু জিনিস বলে দেবো। কারণ এখানে ওপেন ফর্মে আমি বলবো না সেগুলো। উল্টো করবে করে নিজের ডাইরেকশন সবাই ভালোভাবে চেনে না, উল্টো করবে, উল্টো করে এফেক্ট এলেই সঙ্গে সঙ্গে আমাকে কোনোদিন কমেন্ট করে জানাবে, তখন আমি বিপদে পড়ে যাব। উত্তরা নন্দী দত্ত, আপনি বুধবার দিন 9:30টায় আমার লাইভ জয়েন করবেন, আমি সেদিন প্রেডিকশন করি। আজকে আমি শুধু বিভিন্ন টিপস, টোটকা, রেমেডি সেগুলো নিয়ে কথা বলি। আপনার কোনো সমস্যা থাকলে লিখুন, আমি সেই সমস্যার প্রতিকার বলে দেবো। তো যেটা বলছিলাম, তাহলে আমাদের পারিবারিক অশান্তি যেটা হচ্ছে, পারিবারিক অশান্তি, তাহলে রান্নাঘর প্রথমে দেখতে হবে। রান্নাঘরের জায়গাটা কিন্তু প্রপার ওয়েতে সেটাকে রেকটিফাই করতে হবে। আমি একটা কোর্স করিয়েছিলাম 99 রুপিসে, একটা অনলাইন কোর্স করিয়েছিলাম রান্নাঘরের বাস্তু। আমি বিশ্বাস করি কি বলতো, কোনো বাস্তুবিদ এলো রান্নাঘরটাকে রেকটিফাই করে দিয়ে চলে গেল। ফিজ কত? 9674648391, এই নাম্বারে একবার যোগাযোগ করো, আমার অফিস থেকে সমস্ত কিছু বলে দেবে। হোয়াটসঅ্যাপ করো ওই নাম্বারে, বলে দেবে। অনলাইন কনসালটেশন এখন ফিজ মানে ডিসকাউন্ট চলছে, আগে বেশি ছিল, 50% ডিসকাউন্ট দিচ্ছে এখন। উত্তরানন্দী ফিনান্সিয়াল প্রবলেমে আছে। ফিনান্সিয়াল প্রবলেমের জন্য উত্তর দিকের মিডিল, একদম পুরো মানে উত্তর দিকে পুরো দিকটা আর কি আমি বলছি তোমার, উত্তর পশ্চিম থেকে আর উত্তর পূর্ব পর্যন্ত এই অংশটাকে টোটাল 9টা ভাগে ভাগ করবে, মিডিলটা বের করবে। মিডিলের অংশটা দেখো, কোনো বাথরুম বা কোনো কারণে ওখানে আবর্জনা, নোংরা, বা কোনো কারণে ওখানে আগুন জ্বালানো হচ্ছে, বা কোনো কারণে ওখানে, বা আরেকটা জিনিস বলি, বাড়িতে জলের অপচয় হচ্ছে, ট্যাপ থেকে সবসময় টপ টপ করে জল পড়ছে, দক্ষিণ পশ্চিম দিকে কোনো ইয়ে আছে, ট্যাপ রয়েছে জলের, যেখান থেকে জল লিকেজ হচ্ছে, এই জায়গাগুলো থাকলে তুমি বাড়িতে পয়সা স্টোর করতে পারবে না। এবার হরোস্কোপ দেখে বলতে হবে তোমার হরোস্কোপে যদি এবার সেকেন্ড হাউস কী কথা বলছে, সেকেন্ড লর্ড অষ্টম ভাব দ্বাদশভাবে কানেক্ট করছে, সেখানে কিন্তু পয়সা স্টোর হবে না। এগুলো না যদি মানে পার্সোনাল রিডিং করিয়ে নেওয়া যায়,
আমি ধরে ধরে বলে দিই কার জন্য পারফেক্টলি কোন রেমেডিটা কাজে লাগবে। আসলে কি বলতো, আমরা না অকাজে অনেক খরচা করি, কাজে কোনো খরচা করি না। আলটিমেট দেখো, আমরা সারা জীবন বাইরে বেরিয়ে স্ট্রিট ফুড খাই, খুব করে খাচ্ছি। আজকে অ্যাকচুয়ালি আসতে দেরি হয়েছে, তার কারণ বাবা একটু অসুস্থ। বাবাকে নিয়ে আমি চেম্বার ছেড়ে বাবাকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছিলাম। লক্ষ্মী সেন, গ্যাস ওভেনের পাশে বেসিন আছে। হ্যাঁ, এটা নেগেটিভ। গ্যাস ওভেনটা রান্নাঘরের সাউথ ইস্টে রাখবেন, আর যেটা বেসিন আছে, বেসিনটা হচ্ছে রান্নাঘরের নর্থ ইস্টে থাকবে। রান্নাঘরের ভিতরের কথা বলছি। এবার বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়ে সেখানে যেটা দেখলাম, অনেক মানুষ বসে আছে, সবাই কিন্তু অসুস্থ। একটা জিনিস ভাবলাম, এবং ডিজিজটা হচ্ছে হার্ট ডিজিজ। তো আমরা কি করি বলতো, আমরা খরচা করি প্রচুর। সারাদিনে জাঙ্ক ফুড খাচ্ছি, এটা ওটা করে 500,000 টাকা এদিক সেদিক খরচা হয়ে যায়। সেই খরচাটাও কিন্তু ধীরে 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 সেটাকে জমাতে হয়, জমিয়ে শেষে আবার খরচা করতে হয়। কিসে খরচা করতে হয়? ডাক্তারের পিছনে খরচা করতে হয়, ওষুধের পিছনে খরচা করতে হয়, মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পায়। কারণ আমরা জীবনের শুরু থেকে বুঝে চলি না। সেই বুঝে চলি না বলে ভুল জায়গায় খরচা করে পরবর্তীকালে আবার খরচাটাকে বাড়িয়ে রাখি, যে আজকে স্ট্রিট ফুড বেশি করে খাবো। আমি একবার বলছি না যে খেও না, খাও, পরিমিত খাও। অনেকে প্রতিদিন খায়। তো আজকে স্ট্রিট ফুড খাবো, টাকাটা নষ্ট করব, আগামী দিনে আবার ওই টাকাটা মানে ডাবল খরচা করব সেই স্ট্রিট ফুড খাওয়ার যে এফেক্টটা, সেই এফেক্টটা মানে সামলানোর জন্য। প্রকৃতপক্ষে যেটা করা উচিত, প্রত্যেক মানুষকে বছরে একবার করে অন্তত অ্যাস্ট্রোলজার দেখানো উচিত, এবং পার্টিকুলার একজন অ্যাস্ট্রোলজার ধরে রাখা উচিত, যার কাছে গিয়ে ভালো লাগলো, মনে হলো হ্যাঁ ঠিক আছে, এখানে এলে আমি শান্তি পাবো, অন্তত মনের শান্তিটা পাবো, অন্তত নিজের দুঃখটা শেয়ার করতে পারবো, যিনি মন দিয়ে শুনবেন আমার কথা, সময় দিয়ে শুনবেন। সোমা ভট্টাচার্য, আমার শরীর মাঝে মধ্যে খারাপ হয়। শরীর খারাপ হওয়াটা তো স্বাভাবিক, শরীর থাকলে শরীর খারাপ হবে, এটা কোনো ব্যাপার নয়। যদি তোমার কোনো বড় কোনো রোগ বা কিছু থাকে, সেক্ষেত্রে তোমায় কী করতে হবে, হরোস্কোপটা প্রেডিকশন করাতে হবে, দেখতে হবে যে কোন কোন কারণে রোগটা আসছে। সেই প্ল্যানেটটাকে যদি তার পাওয়ারটাকে রিডিউস করা যায়, সেই প্ল্যানেটটাকে মানে কি কারণে খারাপ ফল দিচ্ছে সেই জায়গাটাকে যদি প্রিভেন্ট করা যায়, তাহলে কিন্তু তোমার এই শরীরটা খারাপ হওয়াটা কমে যাবে। মাঝে মধ্যে শরীর খারাপ যে তোমার কেন, আমারও হয়। আমি তো এই তো 9 দিন 10 দিন জ্বরে খুব মানে অসুস্থ ছিলাম, তারপরে এই তোমাদের সঙ্গে এসে কথা বলছি। এটা তো কোয়াইট ন্যাচারাল। সোমা ভট্টাচার্য বলছে, আমার অনেকবার লিখেছে, আমি শুনতে পাচ্ছি মাঝে মাঝে শরীর খারাপ হয়। জানি না আমাকে টেস্ট করছে কিনা, আমাকে দেখতে আবার মাধ্যমিক পরীক্ষার্থীর মতো লাগে। রান্নাঘরে কি কালার করব? লাইট কালার করতে হয় রান্নাঘরে সর্বদা। রেডের যে কোনো সেটকে রান্নাঘরে দেওয়া যেতে পারে, রেডের যে কোনো সেট। ওটা হচ্ছে অগ্নিতত্ত্ব। অগ্নিতত্ত্ব হচ্ছে রেড রিপ্রেজেন্ট করে মঙ্গলেরও জায়গা, শুক্রের জায়গা, ওখানে মঙ্গলের ডাইরেকশান, শুক্রের জায়গা প্লেস। সাদাও করা যেতে পারে, ঠিক আছে। তো রান্নাঘরে বেস্ট কালার হবে সাদা, কিন্তু সাদা নোংরা হয় বলে অনেকে করতে পারে না, তো রেডের সেট দেওয়া যেতে পারে। সোমা ভট্টাচার্য বারবার করে ওই কথাটা লিখছে যে আমার শরীর মাঝে মধ্যে খারাপ হয়। মাঝে মধ্যে খারাপ হওয়া তো শরীর সবার, দেহ থাকলে অবশ্যই খারাপ হবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, শরীর খারাপ হওয়ার কারণটাকে যদি ভালো করে খুঁজে বার করা যায়, কোন কারণটা খুঁজে বার করতে হবে, বড় কোনো রোগ আগামী দিনে আসছে কিনা, বড় কোনো মেডিকেল এক্সপেন্স আসছে কিনা, সেই জায়গাটা কিন্তু বিচারের মাধ্যমে, হরোস্কোপ বিচারের মাধ্যমে হয়। আগে থেকে যদি জেনে যান কোনো রাস্তায় আপনার গাড্ডা রয়েছে, আপনি 4 চাকা নিয়ে যাচ্ছেন, কোনো রাস্তায় গাড্ডা রয়েছে, আপনি সে রাস্তায় অ্যাভয়েড করবেন। আর না হলে কি করবেন, দেখে গাড়ি চালাবেন, যাতে গাড্ডাটা আপনার গাড্ডাতে পড়ে অ্যাক্সিডেন্ট না হয়। জ্যোতিষীর কাজটাও ঠিক। বছরে একবার করে 500, 1000, 2000 খরচা করুন, সারা বছরটা ভালো কাটবে। হ্যাঁ, শুধু ব্যক্তিটা একটু সঠিক নির্বাচন করবেন, যেখানে সেখানে গিয়ে খরচা করবেন না। ট্রেনে বাসে প্রায় দেখি দক্ষিণে 101 টাকা। ওদের গল্প শুনি কি, আজকে এখানে চেম্বার তো কালকে সেখানে চেম্বার। কি করছে, একটা চেম্বারে 3 মাস 4 মাসের বেশি টেকে না, এত মানুষের পয়সা লুটে নেয়, লুটে নিয়ে পালিয়ে যায়।
ভরসার জায়গাটা রাখতে হবে। নিজস্ব চেম্বার রয়েছে বা যারা অ্যাডে নিজের ছবি দেয়, অ্যাডে নিজের ছবি দেয়, নিজের ছবি না দিয়ে মা কালীর বড় জিব্বার করা ছবি দিল। আর রান্নাঘরে হালকা হলুদ কি জ্বলবে? হালকা হলুদটা ঠিক কালার নয় ওখানে, তুমি হালকা মানে জাস্ট ক্রিম কালার টাইপের তুমি করতে পারো, কিন্তু হলুদটা ঠিক রান্নাঘরে কালার নয়। বৃহস্পতির রং ওটা নর্থ ইস্টের কালার। তোমার চলবে, তোমার নর্থ ইস্টের রান্নাঘর না, নর্থ ইস্টের রান্নাঘরে হলুদ চলতে পারে। তোমার রান্নাঘর নর্থ ইস্টে যেহেতু হলুদ চলতে পারে। তোমার কিন্তু সাউথ ইস্টে অবশ্যই রেড কালার প্রযোজ্য, রেড কালার প্রযোজ্য। আরও কিছু বিষয় আছে আমি বলবো, 10টা থেকে 12টা জিনিস আমি তোমাকে রেকটিফাই করতে বলবো, সেই 10-12টা জিনিস রেকটিফাই করো। আমার পারিশ্রমিক ছাড়া তোমাকে আর অন্য কোনো খরচা করাবো না, বাস্তুর ওই জায়গায় কথা বলে দিলাম। আমি পরিশ্রম করি, ক্লায়েন্টের পিছনে প্রচুর খাটি, কিন্তু আমার পারিশ্রমিকটা আমি ছাড়ি না। আমি একটা সোজা পথের লোক। এই এতক্ষণ কথা বলছি, এতক্ষণ যে গল্প করছি তোমাদের সঙ্গে, আমি কিন্তু একদম সোজা পথের লোক, খুব ট্রান্সপারেন্ট, যেমন তার সঙ্গে সঙ্গে একদম স্পষ্ট কথা বলতে ভালোবাসি। দেখো ভাই, আমারও পাপি পেট রয়েছে, সংসার রয়েছে, কনসালটেশন ফিসটা দিও। হ্যাঁ, রেমেডি আমি এমনিতেই যারই প্রেডিকশান করি অন্তত 2-3টে টিপস উপায় বলে দিই, যেগুলো করতে থাকো, যেগুলো পারফেক্টলি ওর চার্টের সঙ্গে ম্যাচ করবে, বলে দিই এইগুলো করতে থাকো, কাজ দেবে। তো সেগুলো তো নর্মাল ব্যাপার, ওটা যে আসবে ওই আমার পারিশ্রমিকটুকু দিয়ে গেলে সেটা পাবে, ওর জন্য কোনো এক্সট্রা কোনো পয়সা লাগে না। কিন্তু হ্যাঁ, যদি প্রপার রেমেডি করতে হয়, প্রপার যদি প্রতিকার করতে হয়, কোনো বড় কোনো ইস্যু রয়েছে, আমি বারণ করে দিই, অনেকে বলে দিই এখন প্রতিকার করার দরকার নেই, এখন প্রতিকার করার দরকার নেই। এবার দেখতে পাচ্ছি সমস্যাটা অনেক বড় হয়ে গেছে, সেখান থেকে বের করে আনতে হবে, পেশেন্টকে আইসিইউতে ভর্তি করতে হবে, তাহলে কিছু করার নেই, তার প্রতিকার করতে হবে। আচ্ছা, সবাইকে বলবো বৈদিক কথা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ওখানে প্রচুর টোটকা দিচ্ছি এখন। বৈদিক কথা ইউটিউব চ্যানেল সার্চ করো ইউটিউবে, VEDICKATH, বৈদিক কথা, অবশ্যই সাবস্ক্রাইব করো, দেখো ভালো কিছু পাবে ওখান থেকে। তো যাই হোক, মোটামুটিভাবে দেখো আজকে এমনিতেই অনেক লেটে আমি জয়েন করেছি, সেটা গ্রুপে কর্তৃপক্ষের কোনো ভুল নয়, ভুলটা আমার, তাই আজকে এই পর্যন্ত থাক, আর বাড়াবো না। আগামী বুধবার দিন আসছি, যারা চার্ট প্রেডিকশন করার জন্য আজকে ডেট অফ বার্থ দিয়েছিলেন, যাদেরটা বলতে পারলাম না তাদেরটা বলবো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করবে, ওই যে দেখো ট্যাগ করেছি, হোয়াটসঅ্যাপ নাম্বার ট্যাগ করেছি, ওখানে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করলে অফিস থেকে বুকিং দিয়ে দেবে, বুকিং করিয়ে নাও। একটা কথা বলতে পারি, দেখো হয়তো একটু চার্জেস যেটা হবে, সেই চার্জেসটা তোমার খরচা করতে হলো, কিন্তু যেটা পাবে সেটা তোমার মানে অনেক খরচকে বাঁচিয়ে দেবে, মেডিকেল এক্সপেন্স অনেক বড় হবে তোমার। নর্থ ইস্টের রান্নাঘর তো, বিশেষ করে বালিকা মণ্ডলে বলছি, নর্থ ইস্টের রান্নাঘর রেমেডি অনেক মানে মেডিকেল এক্সপেন্সেস অনেক বেশি করায়, বাড়িতে টাকা টিকবে না, প্রচুর সমস্যা দেয়, প্রচুর ট্রাবল দেয়, কারোর মধ্যে কারোর বন্ডিং নেই, মানে রিলেশনশিপের জায়গায় সমস্যা, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো ভালোই থাকবে না। সুমিতা সরকার, ভালো তো অবশ্যই থাকবো তোমরা যদি আমার সাথে থাকো, আগামী বুধবার আসবো রাত্রি 9:30, অবশ্যই সাথে থেকো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, বিদায় নিই। মা তারা তোমাদের সবার মঙ্গল করুন এবং সবাই অনেক 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 ভালো থেকো, এবং আগামী বুধবার দেখা হবে এই আশা রেখে আজকে বিদায় নিলাম। শুভরাত্রি, জয় মা তারা।